আমাদের ক্লাস হচ্ছে আজকে মেলিগন্যান্ট সফট টিস্যু টিউমার, তাই না? জি স্যার। আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে মেলিগন্যান্ট সফট টিস্যু পড়তে গেলে ওদের জানতে হবে যে সফট টিস্যু টিউমার কি। সফট টিস্যু টিউমার বলতে আমরা কি বুঝতে পারতেছি? সফট টিস্যু টিউমার বলতে আমরা কি বুঝি, মানে কোন টিউমার গুলাকে আমরা সফট টিস্যু টিউমার বলবো? তারপরে তার বিনাইন এবং মেলিগন্যান্ট দুইটা জিনিস, তাই না? তার মধ্যে আমরা মেলিগন্যান্ট পার্টটা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের টপিক হচ্ছে মেলিগন্যান্ট সফট টিস্যু টিউমার। আচ্ছা, soft tissue tumor are defined as mesenchymal proliferation that occurs in extraskeletal non-epithelial tissue of the body. ঠিক আছে, extraskeletal মানে কি? extraskeletal মানে হচ্ছে স্কেলেটনের বাইরে, তাই না? আর নন ইপিথেলিয়াল মানে ইপিথেলিয়াল গুলিও এখানে আসবে না। তার মানে এটা হচ্ছে মেসেনকিমাল ডেরিভেটিভ, যেগুলি তোমার বোন থেকে আসবে না, প্লাস ইপিথেলিয়াল টিস্যু থেকে আসবে না। তাহলে আমাদের বাদ থাকলো কি, বোন আর ইপিথেলিয়াল টিস্যু যদি বাদ দিয়ে দেই আমরা, ইপিথেলিয়াল টিস্যু মেলিগন্যান্ট টিউমার গুলি কার্সিনোমা, আর বোনের টিউমার গুলি তো হার্ট পার্টে চলে যাবে। এখানে বলছে সফট টিস্যু, তাই না? তাইলে আমাদের থাকলো হচ্ছে এখানে মাসেল, স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল দুই টাইপেরই। তারপরে থাকলো আপনার টেন্ডনস, কার্টিলেজেস, আপনার কানেকটিভ টিস্যুস, মানে ফাইব্রাস টিস্যু, তারপরে আপনার ফ্যাট টিস্যু, তারপরে টেন্ডনস এন্ড নার্ভস। তাহলে এই এই যে টিস্যুগুলিতে কথা বললাম, এই টিস্যুগুলি থেকে যেসব টিউমার আসবে সেগুলাই আপনার এই যে আজকে আমাদের পড়ার বিষয়। ঠিক আছে, তার মধ্যে আমরা পড়বো মেলিগনেন্ট নিয়ে। আমি জানি না এই যে এই টপিকটা কে এটাকে বাইর করছে, বা কে এটা কি আপনাদের ইয়ের মধ্যে আছে কিনা, সিলেবাসের মধ্যে। এটা তো আসলে খুব একটা এনকাউন্টার করা হয় না এরকম সফট টিস্যু মেলিগনেন্ট টিউমার, এরকম আলাদা করে মেলিগনেন্ট টিউমার সফট টিস্যুর আরো ইম্পর্টেন্ট জিনিস তো আছে। আর যাই হোক, যেটা দেওয়া হয়েছে সেটাই আমরা পড়ি। তাইলে এটা বুঝতে পারতেছেন আপনারা আমরা কোন জিনিসগুলি নিয়ে আলোচনা করব আজকে? একজন বলেন তো, আমি যে বললাম এইগুলির মধ্যে আমরা আলোচনা করব কোনগুলি নিয়ে? So tumors originating from muscle, tendon, cartilage, connective হ্যাঁ tissue. হ্যাঁ হ্যাঁ, গুড। এগুলি মানে স্কেলেটাল টিস্যু এবং ইপিথেলিয়াল টিস্যু, এই দুইটা পরে বাকি যে বডির যে সাপোর্টিভ স্ট্রাকচার আছে ওইগুলা থেকে আমরা এগুলার মেলিগন্যান্ট কাউন্টারপার্ট গুলি নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আমাদের আলোচ্য সূচি সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হইলো। এখন এই যে যদি এটার ক্লাসিফিকেশন ধরেন, দে আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দ্য টিস্যু দে অরিজিন সাচ এস মাসেল, ফ্যাট, ফাইব্রাস টিস্যু, ভেসেল এন্ড নার্ভস। আচ্ছা, এই যে সফট টিস্যু টিউমার গুলো আমাদেরকে পড়তে বলছে, এখন এগুলা নামকরণ তো জানতে হবে কি জিনিস। আমি আপনাদেরকে ছবি দেখাবো, ছবি থেকে দেখে, এটা তো মেইনলি ক্লিনিক্যাল ক্লাস, তাই না? ক্লিনিক্যাল ক্লাসে আসলে ক্লিনিক্যাল জিনিসপত্রই বলার কথা, কিন্তু একটু বলে নেই যে কোন জিনিসগুলো আসবে এখানে। সফট টিস্যু টিউমার বলতে কোন জিনিসগুলো বোঝাবে। তাহলে এই জিনিসটা আমরা আগেই বলে ফেলছি যে মাসেল থেকে যে টিউমার অ্যারাইজ করবে ওইটা নিয়ে আলোচনা করব আমরা। ফ্যাট, ফাইব্রাস টিস্যু, ভেসেল, নার্ভ, এই জিনিসগুলো থেকে যে টিউমার গুলি আসে তাদেরকে বলা হয় সফট টিস্যু টিউমার। এটা নিয়ে আর বেশি বলার কিছু নাই। আচ্ছা, এখন সফট টিস্যু টিউমারের কিছু আপনার যদি কিছু ক্যারেক্টারিস্টিক্স বা ইয়ে যদি বলি, তাহলে সফট টিস্যু টিউমার মে অ্যারাইজ ইন এনি লোকেশন। হ্যাঁ, শরীরের যে কোনো জায়গায় আপনি এই সফট টিস্যু টিউমার পেতে পারেন।
তার মধ্যে 40% occurs in the lower extremities, especially the thigh. আপনার এগুলি আপনাদের জানা দরকার নাই, এত বেশি মানে পার্সেন্টেজ মনে রাখারও দরকার নাই। দেখেন 40% and 20% বলছে এক্সট্রিমিটিজ, মানে 60% এর মতো হচ্ছে এক্সট্রিমিটির মধ্যে থাকবে, তাই তো? তাইলে আপনারা যে টিউমার গুলি এইগুলি আমরা পাবো, এগুলার বেশিরভাগই হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে কোথায়? ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এক্সট্রিমিটিতে পাবো, ঠিক আছে? 30% আমরা পাবো ট্রাঙ্কে। ট্রাঙ্ক মানে হচ্ছে, ট্রাঙ্ক কি জিনিস? চেস্ট আর অ্যাবডোমেন। চেস্ট অ্যাবডোমেন, এই দুইটাকে বলা হয় একসাথে ট্রাঙ্ক, তাই না? এই ট্রাঙ্কের মধ্যে 30%। এই ট্রাঙ্কের মধ্যে আবার রেট্রোপেরিটোনিয়াম, এই যে আমাদের যদি ইয়ের মধ্যে যান, ওয়ার্ডের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন যে বড় বড় পেটের যে টিউমার গুলি নিয়ে আসে, এগুলি সাধারণত ওই যে রেট্রোপেরিটোনিয়াল সার্কোমা, দেখবেন লেখা, ডায়াগনোসিস লেখা আছে রেট্রোপেরিটোনিয়াল সার্কোমা। এগুলি আসলে ওই যে সফট টিস্যু টিউমার, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে লাইপোসার্কোমা বা ফাইব্রোসার্কোমা বা মিক্সড ফাইব্রোলাইপোসার্কোমা এরকম, ঠিক আছে? তাইলে ট্রাঙ্কের মধ্যে পাওয়া যায়। আমাদের মেইনলি জানতে হবে যে এগুলি মেইনলি এক্সট্রিমিটিতেই হয় বেশি। আচ্ছা, এখন আসেন আপনার এই যে এইগুলির নামকরণ, কোথা থেকে আসলে কিরকম নাম হবে এই জিনিসগুলি। যেমন টিউমার অফ দ্য এডিপোজ টিস্যু, মানে আমি আগেই বলছি যে যদি ফ্যাট টিস্যু থেকে আসে তাইলে লাইপোমা, এটা আমরা জানি ইউনিভার্সাল টিউমার। বিনাইন টিউমার যেটা লাইপোমা, সেটা আমরা জানি এটা হচ্ছে বিনাইন টিউমার, যেটা সেটা হচ্ছে লাইপোমা ফ্যাটের। আর এই ফ্যাট লাইপোমার মেলিগন্যান্ট কাউন্টার পার্ট হচ্ছে লাইপোসার্কোমা। এটা অনেক সময় ওই যে অনেক স্যার আপনার ভাইবাতে দেখবেন লাইপোমা পড়ছে আপনার, তো আপনি যখন বলবেন যে স্যার বলতে পারে এটা কমপ্লিকেশন কি, তো কমপ্লিকেশন বলবেন যে কসমেটিক প্রবলেম, বড় হবে, আলসারেশন হইতে পারে, পেইন হইতে পারে, ফ্যাট নেক্রোসিস হইতে পারে। তারপরে এক সময় আপনি যাইয়া বলবেন যে মেলিগন্যান্সিতে দান নিতে পারে, তখন লাস্টের দিকে বলবেন রেয়ারলি মেলিগন্যান্সি কেন হয়, তখন বলা হয়, বলে অনেক স্যারেরাই জিজ্ঞেস করেন যে লাইপোমার এইরকম মেলিগন্যান্ট টিউমারটার নাম কি। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। ওকে, সমস্যা হলে বলবেন যে সমস্যা হচ্ছে। আচ্ছা, তো এইটা মেলিগন্যান্ট অনেকেই বলতে পারে না, এই যে তাইলে এই যে লাইপোমার মেলিগন্যান্ট কাউন্টারপার্ট হচ্ছে লাইপোসার্কোমা। এরকম দেখেন টিউমার এন্ড টিউমার লাইক রিলেশনস ফাইব্রাস টিস্যু থেকে আসলে এই নামগুলি। এগুলা উপরের এত কিছু আপনাদের জানার দরকার নেই, আপনারা ওই যে ফাইব্রোসার্কোমাটা জানেন, ঠিক আছে? ফাইব্রাস হিস্টিওসাইটিক টিউমার, ফাইব্রাস হিস্টিওসাইটোমা, মেলিগন্যান্ট ফাইব্রাস হিস্টিওসাইটোমা, টিউমার অফ দ্য স্কেলেটাল টিস্যুর, স্কেলেটাল মাসল থেকে যে টিউমার আসে তার নাম কি? রেবডোমায়োমা হচ্ছে বিনাইন, আর সার্কোমা হচ্ছে মেলিগন্যান্ট, তাই না? এইটা হচ্ছে স্কেলেটাল, তাই স্মুথ মাসল থেকে আসলে কি হবে? ভেরি গুড। তাহলে স্মুথ মাসল থেকে আসলে হবে লিওমায়োমা আর লিওমায়ো সার্কোমা। এরকম ভাস্কুলার টিউমার, ওই যে আমরা যেটা বিনাইন যিনি পড়াবেন সফট টিস্যু টিউমার, উনার এখানে থাকবে হেমানজিওমা, লিম্ফানজিওমা, এগুলি থাকবে, তাই না? তার মধ্যে এগুলার মেলিগন্যান্ট কাউন্টারপার্ট ওই যে হেমানজিওসার্কোমা, তারপরে এনজিওসার্কোমা, এগুলা পেরিফেরাল নার্ভ টিউমার, নিউরোফাইব্রোমা, সিওয়ানোমা, গ্র্যানুলার সেল টিউমার, এগুলি তো ইম্পর্টেন্ট না, আপনারা নিউরোফাইব্রোমাটা শুধু জানেন। আর এটার মেলিগন্যান্ট কাউন্টারপার্ট হচ্ছে নিউরোফাইব্রোসার্কোমা। আর আনসার্টেন হিস্টোলজি এগুলো আপনাদের এত প্রয়োজন নাই। আচ্ছা, এইখানের মধ্যে এই এই যে আমরা যে মেলিগন্যান্ট টিউমার গুলি পড়লাম, সফট টিস্যু টিউমার, মেলিগন্যান্ট টিউমার গুলি পড়লাম, বিনাইন মেলিগন্যান্ট, এই বিনাইন মেলিগন্যান্ট এর মধ্যে সবচেয়ে বেশি এনকাউন্টার করি আমরা লাইপোসার্কোমা। এই যে আমরা পড়লাম যে এক্সট্রিমিটিতে সবচেয়ে বেশি হয়, প্রায় 60% এক্সট্রিমিটিতে হয়, ট্রাঙ্কের ক্ষেত্রে 30% হয়,
ঠিক আছে, এই যে ম্যালিগন্যান্ট সফট টিস্যু টিউমার গুলি আমরা পাই তার মধ্যে হিস্টোপ্যাথোলজি করলে আমরা পাবো যে এইসব অরিজিনেটেড ফ্রম কিসের থেকে, ফ্যাট সেল থেকে, হ্যাঁ, লাইপোসার্কোমা। তাহলে লাইপোসার্কোমা সম্পর্কে দু একটা কথা জেনে নেই, তাইলে আমাদের একটু সুবিধা হবে। Liposarcoma are one of the most common sarcomas of adulthood and appear in those in their 40s to 60s. আচ্ছা, এটা 40s to 60s, এটা আপনাদের এত জানার দরকার নাই। এই যে আমাদের যে সার্কোমা গুলি হয়, সফট টিস্যু টিউমার বলতে আসলে কিন্তু সার্কোমাই বোঝায়। আপনাদের দেখবেন একটা ডায়াগনোসিস আছে যে বড় কোনো টিউমার যদি আমরা পায়ের মধ্যে হাতের মধ্যে পাই, আগলি লুকিং, অ্যাংরি লুকিং, তাহলে ওইসব টিউমারকে আমরা বলি সফট টিস্যু সার্কোমা। হ্যাঁ, এই সফট টিস্যু সার্কোমার আন্ডারে কিন্তু এই সবগুলি টিউমার পড়ে যায়। ঠিক আছে, এই যে লাইপোসার্কোমা, ফাইব্রোসার্কোমা, রেবডোমায়োসার্কোমা, তারপরে হেমানজিওসার্কোমা, আপনার সাইনোভিয়াল সার্কোমা যেগুলি বলেন, সব এগুলা কিন্তু সব হিস্টোলজিক্যাল ভ্যারাইটি। আমি এই বাইরে থেকে দেখে কিন্তু আমি এটা বলতে পারবো না যে এটা লাইপোসার্কোমা, এটা আপনার হেমানজিওসার্কোমা, এটা আমি বলতে পারবো না, কনফিডেন্টলি বলতে পারবো। এটা হচ্ছে হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস। আমরা আমাদের এরকম টিউমারের যে ক্যারেক্টারিস্টিক সার্কোমা গুলির, সেরকম ক্যারেক্টারিস্টিক্স এর কোন যদি টিউমার পাই আমরা ডায়াগনোসিসে আমরা বলবো সফট টিস্যু সার্কোমা, সফট টিস্যু সার্কোমা। ঠিক আছে, আমাদের ডায়াগনোসিসে আমরা বলবো সফট টিস্যু সার্কোমা। এই সফট টিস্যু সার্কোমা গুলির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হিস্টোলজি করলে আসে লাইপো সার্কোমা। ঠিক আছে, আর এই সার্কোমা গুলি সাধারণত ইয়াং এজ গ্রুপে হয়, ইয়াং এজ গ্রুপে হয়। এই যে they usually arises in the deep soft tissue of the proximal extremities and retroperitoneum। ওই যে এক্সট্রিমিটিতে হয়, রেট্রোপেরিটোনিয়ামে হয়। all types of liposarcoma recur locally। এগুলার এই যে সফট টিস্যু সার্কোমা গুলার রিকারেন্স রেট, আপনি যে কাটার পরে আবার রিকারেন্স ইজ ভেরি হাই, often repeatedly unless adequately excised। ভালোভাবে যদি ক্লিয়ার মার্জিন দিয়ে যদি কাটা না যায় তাহলে রিকারেন্স ইজ ভেরি হাই। তা এই যে আমরা যে ওয়ার্ডের মধ্যে যে সার্কোমা গুলি পাই, এগুলা দেখা যায় যে আগে একবার কাটা হয়েছিল আবার চলে আসছে, স্কার মার্ক থাকে উপরে, ছবি আছে, আমি দেখাবো একটু পরে। এই যে আপনার রেবডোমায়োসার্কোমা, হ্যাঁ, স্কেলেটাল মাসেল নিওপ্লাজম, এটা আগেই বলে দিছি আমি, এখানে আর এত বেশি বলার কিছু নাই। রেবডোমায়োসার্কোমা মোস্ট কমন সফট টিস্যু সার্কোমা অফ দ্য চাইল্ডহুড এন্ড অ্যাডোলেসেন্স, ইউজুয়ালি অ্যাপিয়ার্স বিফোর এজ অফ 20। হ্যাঁ, এগুলাও এক্সট্রিমিটিতে হয়। লিওমায়োসার্কোমা মেইনলি কোথায় হয়? এক্সট্রিমিটিস রেট্রোপেরিটোনিয়াম হয়, এটা আবার ফিমেলের ক্ষেত্রে বেশি হয়। ফাইব্রোসার্কোমা may occur anywhere in the body, most commonly in the retroperitoneum and thigh। ওই একই কথা, এগুলা আলাদা আলাদা বলা হয়েছে, এগুলো আপনাদের এত বেশি জানার দরকার নাই। আচ্ছা, এইগুলার মুদ্রা কথার মধ্যে এখানের মধ্যে আপনারা এই জিস্টের দুই চার কথা একটু জেনে রাখেন। দি মোস্ট কমন সফট টিস্যু টিউমার ইজ লাইপোমা। এই যে বললাম যে আপনার এই যে সফট টিস্যু টিউমারের আন্ডারে যেসব টিউমার পড়বে তার মধ্যে বিনাইন ম্যালিগন্যান্ট যদি আমরা মিলাই তাইলে সবচেয়ে কমন হচ্ছে লাইপোমা। এটা তো জানেনই আপনারা, একটা ইউনিভার্সাল টিউমার, নামই তার। হ্যাঁ, যে কোনো এই যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে এই টিউমারটা পাওয়া যায়, লাইপোমা, লাইপোসার্কোমা, বিনাইন ম্যালিগন্যান্ট মিলে সফট টিস্যু টিউমারের মধ্যে সবচেয়ে কমন টিউমারটা কোনটা? বলেন না। লাইপোমা স্যার। লাইপোমা। আবার বললেন না লাইপোসার্কোমা। এই যদি ম্যালিগন্যান্ট বলেন তাইলে লাইপোসার্কোমা, আর বিনাইন ম্যালিগন্যান্ট মিলে কোনটা? লাইপোমা। The most common soft tissue sarcoma is the retroperitoneal origin is liposarcoma, যে liposarcoma যেটা বললাম। malignant fibrous cystosome, এটা দরকার নাই। malignant fibrous cystosome is the most common sarcoma that arise radiation, এটা আপনাদের দরকার নাই। the most common malignant soft tissue tumor of childhood is rhabdomyosarcoma। তাহলে আপনারা মনে রাখেন যে এখানের মধ্যে the most common soft tissue tumor হলো লাইপোমা, আর most common soft tissue malignant soft tissue tumor হলো লাইপোসার্কোমা, আর বাচ্চাদের ক্ষেত্রে হলো রেবডোমায়োসার্কোমা। এইগুলাও আপনাদের বলে খামাখা মাথা নষ্ট করে লাভ নাই।
কোনটা দেখাবো, এটা কি দেখা যায় ভালো? এটা এটা আরেক বেশকে দেখাইছিলাম, আপনারা এটা পড়েন, ঠিক আছে? এটা একটা বই থেকে ছবি নেয়া। কি দেখা যাচ্ছে একজন বলেন তো? হুম, আপনাদেরকে এখন কিন্তু এইভাবেই পড়তে হবে, বুঝছেন? এই যে ছবি দেখে দেখেই পড়তে হবে, ছবি দেখে দেখেই পড়া শিখতে হবে। কিছু করার নাই, আমরা এখন একটা বিপদের মধ্যে পড়ে গেছি, ঠিক আছে? আগামী কয় মাস যেভাবে যায়, উম, এইভাবেই আমাদের পড়তে হবে, কারণ আমরা তো ওয়ার্ডে যাইতে পারতেছি না। আপনারা ওয়ার্ডে যাইতে পারতেছেন না, রোগী দেখতে পারতেছেন না। এই জন্য আমি সব দেশকেই বলি, আপনাদেরকেও বলতেছি, আপনারা এই রকম 2 জন 3 জন যারা আগে থেকে পড়তেন, তারা কিন্তু এরকম জুমের মাধ্যমে, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপে যদি আপনারা নিজেদের মধ্যে গ্রুপ করেন, গ্রুপ করে যদি এরকম ছবি দেখে দেখে একজন আরেকজনকে বলেন, এখন তো ইন্টারনেট হাতে হাতে, মোবাইল স্মার্টফোনও আছে আপনাদের, এরকম হোয়াটসঅ্যাপে ছোট ছোট 2 4 জন 5 জনের গ্রুপ করে যদি নিজেরা নিজেরা এরকম আলাপ আলোচনা করেন, তাইলে কিন্তু এই কাজগুলি ইজি হয়ে যাবে আপনাদের। শর্ট কেস, লং কেস, এই ক্লাসগুলি তো আসলে আপনাদের ওয়ার্ডে হওয়ার কথা, এগুলো ক্লিনিক্যাল ক্লাস, তাই না? মিডিয়া কিন্তু এরকম হওয়ার কথা ছিল না, মিডিয়া এটা তো লেকচার হয়ে যাচ্ছে আসলে। আমরা যত কিছুই আপনাদেরকে যতভাবেই দেখানোর চেষ্টা করি না কেন, আমাদেরও লিমিটেশনস আছে। এটা আপনার এটা লেকচার বেসড হয়ে যাচ্ছে, মিডিয়া বেসড হয়ে যাচ্ছে, আর হওয়ার কথা ছিল এটা প্র্যাকটিক্যাল, তাই না? তো আপনারা যদি এরকম 2 4 জন যারা আগের থেকে পড়তেন, এরকম ভাবে যদি 2 4 জন মিলে হোয়াটসঅ্যাপে করেন, জুমে করেন, বা অন্য কোনো মিডিয়াতে করেন, এরকম ভাবে যদি ছবি দেখে দেখে বই থেকে ছবি তুলেন, ভালো ক্যামেরা দিয়ে, ভালো ইয়ে দিয়ে ছবি তুলে, বই থেকে ছবি তুলে যদি একজন আরেকজনকে যদি এরকম ডেসক্রাইব করতে বলেন, তাইলে কিন্তু আপনাদের অনেক চর্চাটা হয়ে যাবে। হুম, ঠিক আছে? এখানে কি দেখা যাচ্ছে একজন বলেন? Sir, there is a swelling in the right of the axilla, sir. Another, this shape is the circular around. আস্তে আস্তে আস্তে, আগে আমরা একটা যদি আপনার ইয়ে করি, এই যে একটা সুয়েলিং, এটা তো একটা সুয়েলিং এর এক্সামিনেশন, তাই না? আমরা তো জানি না এটা মেলিগন্যান্ট না, এটা বিনাইন না, এটা সার্কোমা না লাইপোমা না কি, এটা আমরা জানি না, তাই না? এটা একটা এক্সামিনেশন করবেন এজ লাইক এ সুয়েলিং। এই সুয়েলিং এর মধ্যে আপনার যেসব ডাটা আসবে, তাই না? এই সুয়েলিং এর ভিতরে সুয়েলিং এক্সামিনেশন করতে গিয়ে আমাদের যেসব ডাটা আসবে, এই ডাটাগুলোকে আমরা ইন্টারপ্রিটেট করব। একটু আগে যে জিনিসগুলি আমরা পড়েছি, সেই পড়ার মধ্যে আরো কিছু আমরা এড করব আস্তে আস্তে, হ্যাঁ। এই ডাটাগুলাকে ইন্টারপ্রিটেট করে এটাকে, যে এখানে পড়ে, এটা যদি বিনানের মধ্যে পড়ে তাহলে বিনানে ফেলবো, এটা যদি সফট টিস্যুর মধ্যে পড়ে সফট টিস্যুতে পড়বে, এখানে যদি স্কেলেটাল মাসলের মধ্যে পড়ে স্কেলেটাল মাসলের ভিতরে যাবে, তাই না? তাইলে এটা যদি আমরা মানে একটা সুয়েলিং হিসাবে এক্সামিনেশন করব এখানে, তাই না? এখন একটা সুয়েলিং এক্সামিনেশন করতে গেলে আগে একটু বেসিক আপনাদের একটু ঝালাই করে নিই। এটা বেসিক হলো, একটা সুয়েলিং এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা কি করি, যদি বলা হয় যে পরীক্ষার হলে মনে করেন যে এরকম একটা পেশেন্ট আপনার কাউচের মধ্যে শুয়ে আছে, বা একটা স্টুলের মধ্যে এরকম একটা পেশেন্ট বসে আছে, আপনি গেছেন পরীক্ষা দিতে, তাই না? আপনি গেছেন পরীক্ষা দিতে, আপনাকে বলা হলো এক্সামিন দিস পেশেন্ট, or বলা হলো এক্সামিন দা এক্সিলা অফ দিস পেশেন্ট, or examine the chest wall, right chest wall of this patient, ঠিক আছে? পরীক্ষার সিনারিও বা এরকম একটা ক্লাসের সিনারিও চিন্তা করেন আপনি, চিন্তা করে তারপরে আপনাকে যদি এইভাবে বলা হয়, তখন আপনি কি করবেন? কে শুরু করেছিলেন? Sir, সিয়াম? সিয়াম yes, sir. নাকি? হ্যাঁ, হ্যাঁ বলেন, আপনার নাম কি? Siam Hussein. সিয়াম হোসেন, ভেরি গুড।
বলেন আপনাকে এই যে বলা হলো যে এরকম একটা পেশেন্ট মনে করেন আপনি তো আপনারা তো পরীক্ষা দিবেন তাই না, 5th ইয়ার এক্সামিনি ফাইনাল প্রফ এক্সামিনি আপনারা তাই না, আপনাকে বলা হলো যে এরকম একটা পেশেন্ট, এই পেশেন্টটা মনে করেন আপনার ওয়ার্ডের মধ্যে 4 নাম্বার ওয়ার্ডে পরীক্ষা হচ্ছে, স্যাররা পরীক্ষা নিচ্ছে প্রফের মধ্যে, এইরকম একটা পেশেন্ট একটা কাউচের মধ্যে শুয়ে আছে, আপনাকে বলা হলো যে এক্সামিন দা চেস্ট ওয়াল অফ দিস পেশেন্ট, আপনি কি কি করবেন বলেন, Sir. বাকি সবার উদ্দেশ্যে আপনি বলেন। At first, sir, at the greeting, then at the consent. গ্রেটিং না, গ্রিটিংস, হ্যাঁ আপনি বলে যান যে আমি গ্রিটিংস বা ইন্ট্রোডাকশন তাই না, প্রথমে Yes, sir. আমি নিজেকে ইন্ট্রোডিউস করব, গ্রিট করব তাই না, কি করবেন? আর তো বলবো যে আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন, একজন এর আগে সালাম আদাব দিবেন, আমাদের দেশের রিচুয়াল অনুযায়ী আমরা কি দেই, সালাম আদাব যা দেই, যার যেটা এই রিলিজিয়াস ইয়ার মধ্যে পড়ে আমরা সেটা দিব তাই না, এটাই তো আমাদের গ্রিটিং Yes, তো sir. এটাই। আর যদি ইংল্যান্ডে পরীক্ষা দেন বা বাইরে কোথাও দেন, গুড মর্নিং গুড ইভিনিং এরকম কিছু বলতে হবে তাই না, Yes, sir. তাইলে তাইলে আমরা বলবো পেশেন্টকে গিয়ে বলবো তাহলে আমরা গিয়ে সালাম আদাব যেটা দিব, দেওয়ার পরে আমার নিজের পরিচয় দিব তাই না, কি দিবেন? Yes, sir. Yes, sir. দিবেন যে আমি একজন 5th ইয়ার এমবিবিএস স্টুডেন্ট বা আমি ফাইনাল পরীক্ষার্থী, আমি আপনাকে একটু পরীক্ষা করব তাই না। Yes, sir. তারপরে কি করবেন? Sir, আমি আপনাকে কোনো ব্যথা দিব না তাই না, ব্যথা পেলে আপনি আমাকে বলবেন, আমি পরীক্ষা বন্ধ করে দিব তাই না, তাই তো বলবেন, এটা গেল গ্রিটিংস এন্ড ইন্ট্রোডাকশন। তারপরে কি করবেন আপনি? মনে করেন আমি পেশেন্ট, আমাকে আপনি প্রশ্ন করেন, কি বলবেন? Sir, then position করব, exposure করব। কি পজিশন করবেন? স্যার এইখানে স্যার সিটিং পজিশন যদি। আচ্ছা, এখানের মধ্যে আবার কিছু জিনিস আসবে, যেমন মনে করেন যে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট শার্ট পরে বসে আছে, ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে এগুলো হয় না, এগুলো সাধারণত আরো বড় পরীক্ষার ক্ষেত্রে হয়। যারা পেশেন্ট শার্ট পরে বসে আছে, আপনাকে স্যার বলবে যে এক্সামিন দিস পেশেন্ট, তখন আপনি কি এরকম শর্ট কেস, এগুলো তো শর্ট কেসে থাকবে তাই না, এরকম শর্ট কেসে থাকবে, শর্ট কেসের ক্ষেত্রে যদি থাকে তাহলে দেখা যাবে পেশেন্ট শার্ট পরে বসে আছে, আপনাকে বলবে এক্সামিন দিস পেশেন্ট, তাহলে বলবে কি আপনি কি অন ফুল বডি এক্সামিন করবেন? করবেন না তাই না, বা বলা হবে যে এক্সামিন দি এক্সিলা অফ দিস পেশেন্ট, তখন বলতে হবে পেশেন্টকে যে এরকম ইন্ট্রোডাকশন করার পরে পেশেন্টের যদি কি সমস্যা সেটা যদি অবভিয়াসলি দেখা না যায় না বা বোঝা না যায়, তাহলে বলতে হবে যে কি বলতে হবে সিএম সাহেব? কোথায় স্যার, কোথায় কি সমস্যা স্যার, বা কি হ্যাঁ, সমস্যা? সমস্যাটা কি, প্রবলেম, হোয়াট ইজ দা প্রবলেম, আপনার সমস্যা কি, তখন তো রোগী বলবে যে আমার এই সমস্যা নিয়ে ভর্তি, বা বলতে হবে যে এইখানে এই হাসপাতালে আপনি কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন, বা এই হাসপাতালে আপনি কি সমস্যা নিয়ে আসছেন, তখন বললো যে এইখানে আমার একটা এই যে তুমি একটা টিউমার বগলের নিচে একটা টিউমার আছে, তারপরে কি প্রশ্ন করবেন? প্রশ্ন করব স্যার কি করব? কতদিন আচ্ছা, থেকে? এক্সপোজার, ভেরি গুড, একটা জিনিস আপনি বলছেন এক্সপোজার এবং পজিশন তাই না, এক্সপোজার এবং পজিশন, যেমন এরকম সুয়েলিং এর যদি এখন এক্সপোজার করতে হবে, এখন যদি এটা প্রাইভেট পার্টে যদি থাকে তাহলে কি করতে হবে, স্ক্রিনিং এর ব্যবস্থা করতে হবে তাই না, স্ক্রিনিং এর ব্যবস্থা করতে হবে। এখন ফিমেল যদি থাকে, এরকম একটা জায়গা থাকে আর ফিমেল থাকে, তাইলে, আর যদি মেল যদি অ্যাটেন্ডেন্ট হয়, এগুলি বলতেছি, মানে এগুলা এই ক্ষেত্রে না, এগুলো সব ক্ষেত্রে, কিন্তু যে কোনো এগুলো আপনারা জানেন, এগুলো আপনাদেরকে রিক্যাপিচুলেট করা একটু দেখানো যাচ্ছে না, তো আপনাদেরকে একটু স্মরণ করায় দেয় আর কি, পরীক্ষার হলে গিয়ে এই স্টেপ গুলি আপনারা মিস না করেন, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনি পরীক্ষার সময় এই আপনাদের লেভেলে কি দিলেন না দিলেন সেটা নিয়ে এত বেশি ইয়ে করা হয় না, বাট এই জিনিসগুলি আপনার অ্যাপ্রোচ, ইওর অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য পেশেন্ট,
তাই না? আপনি ইন্টার্নি হচ্ছেন, ইন্টার্নশিপ দিবেন, এইরকম এক্সামিনেশন করবেন, ডায়াগনোসিস করবেন। ডায়াগনোসিস নিয়ে আমরা এত চিন্তা করি না। আপনার অ্যাপ্রোচটা নিয়ে চিন্তা করি। আপনি যদি এরকম অ্যাপ্রোচ সুন্দরভাবে পেশেন্টের সাথে অ্যাপ্রোচ করতে পারেন, তাহলে আপনি পাস। তাইলে এই জিনিসগুলো দেখতে হবে। তাইলে এরকম একটা এরকম আপনার পরীক্ষাতে বা আমরা যখন এক্সামিনেশন করব তখন পেশেন্টের কি দেখতে হবে? পেশেন্টের প্রাইভেসি মেইনটেইন করতে হবে, তাই না? এরকম একটা জায়গায় যদি একজন ফিমেল রোগী থাকে, দেওয়া হবে না সাধারণত। তারপরেও যদি দেয়া হয়, তাহলে এরকম একটা ফিমেল পেশেন্ট থাকলে আপনি এরকম ওয়ার্ডের মাঝখানে তো করতে পারবেন না। আপনি প্রপার স্ক্রিনিং করতে হবে বা বলতে হবে যে I want to examine her or him in a separate room. আমাদের যে ড্রেসিং রুম থাকে প্রত্যেকটা ওয়ার্ডেরই বা এক্সামিনেশন রুম থাকে, ছোট একটা থাকে, ওটার মধ্যে নিয়ে যেতে হবে। ঠিক আছে? আর এরকম মেইল, আপনি যদি মেইল হন, পেশেন্ট যদি ফিমেল থাকে, তাহলে কি করতে হবে? একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট রাখতে হবে। পরীক্ষার হলে এমনিতেই অনেকেই থাকেন, আমাদের ইয়েরা থাকেন, ডক্টররা থাকেন, ফিমেল ডক্টর থাকেন বা আমাদের ইন্টার্নিরা থাকে, ফিমেল ইন্টার্ন থাকে, ওনারা থাকলেই হবে। ঠিক আছে? তাইলে এই একটা জিনিস নিলেন আপনি, হ্যাঁ? তার প্রাইভেসির ব্যাপারে খেয়াল নিলেন। তারপরে আসলো তার সমস্যা কি? সমস্যা জানার পরে তাকে এক্সপোজার এবং পজিশন, হ্যাঁ? এক্সপোজার এবং পজিশন। এখন এইরকম ডিফারেন্ট ডিজিজেস নিডস ডিফারেন্ট ম্যানুভার, তাই না? যেমন ইঙ্গুইনাল হার্নিয়া যদি আপনি এক্সপোজার করতে চান, তাইলে আপনি এরকম মিড চেস্ট থেকে আপনার মিড থাই পর্যন্ত এক্সপোজ করতে হবে, তাই না? সেটা আবার দাঁড় করায়া করতে হবে, কিছু এক্সামিনেশন শোয়া করতে হবে, তাই না? এরকম ডিফারেন্ট আছে। আচ্ছা, এরকম পেশেন্টকে যদি মেল পেশেন্ট হয় আর ইয়ে থাকে, তাহলে তার শার্টটাকে খুলতে বলতে হবে, তাই না? খুলতে বলতে, কারণ আমরা অলওয়েজ আমরা প্রিফার করি টু কম্পেয়ার উইথ দা বোথ সাইডস। রাইট সাইডে হইলে লেফট সাইডটাও আমরা কম্পেয়ার করতে চেষ্টা করি। এটা অবভিয়াস দেখা যাচ্ছে বড় টিউমার, হ্যাঁ? কিন্তু আমরা অলওয়েজ প্রিফার টু কম্পেয়ার। তাইলে একটা জিনিস গেল আপনার কি? পজিশনিং এন্ড এক্সপোজার। ভেরি গুড। তারপরে আপনি আর কি করবেন? স্যার এটার কিছু হিস্ট্রি নিব স্যার। শর্ট কিছু হিস্ট্রি নেওয়া হ্যাঁ লাগবে, স্যার। তাই না? কি কি জি নেবেন? স্যার। স্যার এরকম একটা রুগী মনে করেন, আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো। স্যার বলবো যে এটা কোথায় সমস্যা এবং অন্য কোনো জায়গায় এরকম সোয়েলিং আছে নাকি? আচ্ছা, হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রবলেম এন্ড আদার কোন জায়গায় এরকম সমস্যা আছে কিনা, ঠিক আছে? একটা জিজ্ঞেস করলেন, গুড। তারপরে আর কি করবেন? স্যার ডিউরেশন কতদিন থেকে স্যার? কতদিন থেকে? এটা শর্ট ডিউরেশন, খুব কম, মনে করেন এটা 4-5 মাস থেকে আছে। স্যার এবং এটা গ্রাজুয়ালি না হঠাৎ করে স্যার সাডেনলি ইনক্রিজ হয়েছে স্যার? এই গত 4-5 মাস থেকে ছোট ছিল, এটা আস্তে আস্তে এই 4-5 মাসেই এত বড় হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে। স্যার ব্যথা আছে কি নাই স্যার? হ্যাঁ, ব্যথা আছে, রোগীর ব্যথা আছে। স্যার এতটুকুই স্যার। এতটুকুই, হ্যাঁ। মোটামুটি এই জিনিসগুলা এটার জন্য আমাকে জানতে হবে, তাই না? এটার জন্য এই জিনিসগুলি মোটামুটি ব্যথা আছে কিনা একটু জিজ্ঞেস করে। আর যদি লাগে আমি আবার বেশি, এখন কেউ কেউ দেখা যায় যে এরকম শর্ট কেসের মধ্যে এরকম ইয়ে পড়ছে, আর সে প্রশ্ন করতে আছে এটা কতদিন থেকে হয়েছে, কি হয়েছে, ছোট ছিল না বড় ছিল, আপনার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এই আছে, আগে অপারেশন হয়েছিল কিনা, এই না সে না, এত কিছু বলার দরকার নাই। এগুলা আপনার রিলেভেন্ট, আপনি যখন এক্সামিনেশনের ভিতরে ঢুকে যাবেন তখন আপনার নিজেরই মানে বিভিন্ন জিনিস মনে হবে, বা একটা এক্সামিনেশন করলে আর একটা পার্টের কিছু জানার জন্য আপনি এই যে পেশেন্টকে সাথে সাথে জিজ্ঞেস করতে পারবেন। এক্সামিনেশন করে করে জিজ্ঞেস করতে পারবেন, তাই না? এখানে আবার টাইম কনস্ট্রেইন আছে, তাই না? টাইম লিমিটেড আছে, আপনাকে একটা অনন্তকাল সময় দেওয়া হবে না। এই জন্য আপনি এক্সামিনেশন করে করে এই প্রশ্নগুলি করতে পারবেন। ঠিক আছে? তাইলে এই জিনিসগুলা কি প্রবলেম, আর কোথাও এরকম আছে কিনা, এটা কতদিন থেকে হয়েছে, এখানে ব্যথা আছে কিনা, মোটামুটি এই জিনিসগুলি জানার পরে আপনি
এক্সামিনেশনে ঢুকে যাবেন। কি এক্সামিনেশন করব? আমরা এখানে একটা সুয়েলিং এক্সামিনেশন করব। আমরা জানি না এটা মেলিগন্যান্ট না বিনাইন, এটা লাইপোমা না ফাইব্রোমা না কি আমরা জানি না, একটা সুয়েলিং দেখতেছি, তাই না? এখন সুয়েলিং এর এই যে কোনো সুয়েলিং এর এক্সামিনেশনের কয়টা পার্ট? inspection, palpation, sir. সবই আছে, ইন্সপেকশন আছে, পালপেশন আছে, পারকাশন আছে, অস্কালটেশন আছে, এগুলো নাই? পারকাশন অস্কালটেশন নাই? আচ্ছা স্যার, এটা আছে। স্পেলিং অনুসারে। হ্যাঁ, যেটা ফাইন্ডিংস কি পাবো কি না এটার উপর ভিত্তি করে আমরা সেগুলি করব, তাই না? তাইলে এক্সামিনেশনের পার্টগুলি হচ্ছে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, তাই না? এগুলি আমরা ইয়ে করব, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাবো। তাইলে ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা ওই যে এক্সপোজার করে নিচ্ছি আগে। ইন্সপেকশনে কি দেখা যাচ্ছে এখানে বলেন তো একটু? There is a swelling in the right axilla, sir. There is a বলেন যে একটা লার্জ, there is a fairly large swelling at the right axilla. এক্সটেন্ডিং কোথা থেকে কোথায়? একটা বড় সোয়েলিং যদি থাকে তাইলে এক্সটেন্ডটা বলতে হবে, তাই না? এক্সটেন্ডটা বলি না আমরা? এখানে আমরা যদি বলি দেয়ার ইজ এ সোয়েলিং ইন দা আপনার ইয়ে, ওই যে এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখেন, এই যে নিচের ছবিটা দেখেন, দেখতেছেন? হ্যাঁ, ছবি দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, ওই যে নিচের ছবিটা দেখেন, এখানে আমাদের থাইতে একটা সোয়েলিং, তাই না? থাইয়ের মধ্যে একটা সোয়েলিং আছে, তাই না? তো এটা আমরা বলবো দেয়ার ইজ এ লার্জ সোয়েলিং ওভার দ্য এন্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাই। ঠিক আছে? এন্টেরিয়র অ্যাসপেক্ট অফ থাই বলতে এমন একটা ছোট টিউমার হইলেও তো এটা এন্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাইতে আছে। তাইলে আমাকে এক্সটেন্টটা বলতে হবে, তাই না? এই যে এটা একটা এটা একটা আরো বিটকুটে একটা সোয়েলিং দেখা যাচ্ছে, তাই না? এই সোয়েলিংটা কোথায় আছে? পপ্লিডিয়াল ফসা, রাইট পপ্লিডিয়াল ফসার উপরে আছে, তাই না? তাইলে এই সোয়েলিংটা যদি বলি দেয়ার ইজ এ সোয়েলিং ওভার দ্য রাইট পপ্লিডিয়াল ফসা, রাইট পপ্লিডিয়াল ফসার মধ্যে এরকম একটা সোয়েলিং বলে যে চোখে দেখতেছে না, এটা ভিজুয়াল ইয়ে না, তাকে এটা এটা এইভাবে বললে বোঝা যাবে না। বা এটা হচ্ছে আপনার ওই যে দেখেন, এটা হচ্ছে একদম আপার অ্যাসপেক্ট অফ দা রাইট থাই, এইটা মানে ইয়ে আর কি, ওই পিছনের দিকে, তাই না? থাইয়ের পিছনের দিকে আছে এটা, তাইলে এক্সটেন্ডটা বলতে হবে। তাই এটার যদি আমরা কোথায় কোন ছবিটা, এই ছবিটাতে ছিলাম, তো এটার এক্সটেন্ড যদি বলেন তাইলে এক্সটেন্ডিং ফ্রম দা, এই যে দেখেন এটা এক্সটেন্ডিং ফ্রম দা কোথা থেকে? পোস্টেরিয়র এক্সিলারি ফল্ট থেকে এন্টেরিয়র এক্সিলারি ফল্ট, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, আর ওই যে দেখেন একদম উপরে একদম এক্সিলার টপ থেকে শুরু করে এখানে যদি আপনি নিপুল লাইন, হ্যাঁ নিপুল লাইনের লেভেল পর্যন্ত যদি থাকে, এখানে দেখা যাচ্ছে না ছবিতে, নিপুল লাইনের ছবি লাইন পর্যন্ত যদি থাকে, যে কোনো একটা ল্যান্ডমার্ক দিয়ে বলবেন, এটা আপনার মতো করে আপনি বলবেন, যে কোনো একটা ল্যান্ডমার্ক দিয়ে বলবেন, ঠিক আছে? তাইলে যে কোনো একটা সোয়েলিং এর এইরকম ভাবে বললে, লার্জ বললে যদি আমরা এক্সটেন্ড যদি বলি তাহলে জিনিসটা সুন্দর হবে। আমার যে কমেন্ট্রিটা দিব, আমার যে ডেসক্রিপশনটা দিব, ডেসক্রিপশনটা সুন্দর হবে, তাই না? তাইলে বলেন, এখন বলেন একটু সুন্দর করে। There is a swelling in the right axilla extend to anterior extend to না, extend from right axilla to posterior axilla and right axilla না, posterior axilla to anterior axilla or anterior axilla to the posterior axillary fold. anterior axillary fold, posterior axillary fold আছে না, axillary fold পুরোটা কভার করছে, তাই না? yes sir. তারপর covering the whole of the floor of the axilla, তাই না? and pushing the arm, লাগাইতে পারতেছে, এটা সুয়েলিং হাতটাকে কি করতেছে, লাগাইতে পারতেছে না, হ্যাঁ এটার সাথে মিলাইতে পারতেছে না শরীরের সাথে, তাইলে the swelling pushes the arm outside, তাই না? বা abducted, the arm is abducted due to the
পুশিং এফেক্ট অফ দ্য কি সুইলিং, তাই না? তাহলে এক্সটেন্ড গেল, তাহলে সাইট একটা এক্সটেন্ড একটা, তাই না? আর আরেকটা জিনিস আমরা ইন্সপেকশনে বলবো নাম্বার। তাহলে এই যে নাম্বার কিন্তু আপনি বলে ফেলছেন, দেয়ার ইজ এ যখন বলবেন তখন বোঝা যাচ্ছে যে একটাই সোয়েলিং, তাই না? তারপরে বলেন, ভালো হচ্ছে আপনি বলেন। irregular shape. ঠিক আছে, ইরেগুলার ইন শেপ। Sir, irregular in shape and approximately about 12 into 10 centimeter. Sir. 12 into 10 সেন্টিমিটার বলতে পারেন, অসুবিধা নেই। 12 sir. into 10 centimeter in size. And there is a present in the Engor's vein upon the swelling, sir. তাইলে এইটা বলতে হবে there is presence of engorged veins over the surface of the কি swelling, তাই না? এই সারফেসের মধ্যে, ইয়ের সারফেসের মধ্যে বা ওভারলাইং স্কিনের মধ্যে কি দেখা যাচ্ছে? engorged veins দেখা যাচ্ছে, তাই না? engorged veins, venous plexus দেখা যাচ্ছে। গুড। তারপরে আর কি ইন্সপেকশন মধ্যে আর কি পাবেন? দেখা There যাচ্ছে is no ulcer, sir, pigmentation and redness and extra is present upper the swelling, sir. স্টায়া আছে উপরে, কিন্তু এই যে এখানে স্টায়া আছে, এটা এক্সিলারি স্টায়া, এটা থাকতে পারে এখানে, ফ্যাটের কারণে থাকে। আচ্ছা ঠিক আছে, এগুলো বলবেন। তাহলে কোনো দেয়ার ইজ নো ulceration or any discharge, or any abnormal pigmentation over the swelling or surrounding the swelling. The hair distribution of the, এখানে যেহেতু একটা এক্সিলারি এরিয়া, তাই না? এক্সিলারি এরিয়ার ওই যে আবার নিচের ছবিটাতে দেখা যাচ্ছে যে তার হেয়ার আছে, তাহলে হেয়ার ডিস্ট্রিবিউশন অফ দা এরিয়া ইজ নর্মাল, তাই না? তারপরে কি বলবেন? Sir, আমরা ইন্সপেকশনে কি কি দেখি? একটা দেখি সাইট, তাই না? shape, তারপরে দেখি সাইজ approximately দেখি, স্যার। তারপরে নাম্বার দেখি, তাই না? তারপরে ওভারলাইং স্কিন দেখি, সারাউন্ডিং স্কিন দেখি, তাই না? কোনো ডিসচার্জ আছে কিনা, আলসারেশন আছে কিনা, এগুলি দেখি, তাই না? তাহলে মোটামুটি ইন্সপেকশনের যে জিনিসগুলো দেখা দরকার সেই জিনিসগুলি আমরা দেখে, এখন যদি ইন্সপেকশনের মধ্যে যদি এখানে আলসারেশন থাকে, তাহলে আলসারেশনের বর্ণনাটা আসতো এখানে, বুঝতে পারতেছেন? সুয়েলিং এর উপরে যদি একটা আলসার থাকতো, তাহলে আলসারেশনের there is a area over the center, the ulcer is তখন আলসারের মধ্যে ঢুকে যেতেন, তখন আলসারের এক্সামিনেশনে ঢুকে যেতেন, তাই না? the ulcer, the is marketed, the size of the ulcer is about 2 centimeter by 2 centimeter in size, the edge of the ulcer is sloping, the floor of the ulcer is covered by unhealthy or healthy granulation tissue, there is discharge from the ulcer or there is no discharge from the ulcer, the margin of the ulcer is edge of the ulcer both is sloping, the surrounding area of the ulcer is indurated হলে indurated, edematous হলে edematous, normal হলে normal। যদি এখান থেকে আলসার থেকে কোনো ডিসচার্জ আসে তাহলে বলতেন যে there is discharge from the ulcer which is purulent হইতে পারে, which is blood stained হইতে পারে, ওই যে সেরোপুরুলেন্ট হইতে পারে, যেরকম থাকবে, বা ব্লাডি হইতে পারে, বা ব্লিডস অন টাচ হইতে পারে, তাই না? তাইলে এইরকম আলসার থাকলে, ডিসচার্জ থাকলে ওই জিনিসটা বর্ণনা করতাম ইন্সপেকশনে। যেহেতু এখানে নাই, সেখানে বর্ণনা করার কিছু নাই। এখানে আমাদের কি আছে? এঙ্গোর্স বেইন আছে, তাহলে এঙ্গোর্স বেইনের কথা আমরা বলছি। তাহলে ইন্সপেকশন আমাদের এখানে মোটামুটি কমপ্লিট। তারপরে আমরা কোথায় যাব ইন্সপেকশন পরে? পালপেশন, স্যার। পালপেশনে আমাকে কি বোঝা যাচ্ছে? আপনারা আমি যে বলতেছি ফলো করতে পারতেছেন? শোনা যাচ্ছে? সমস্যা হলে বলবেন কিন্তু, ঠিক আছে? বলেন, এখন বলেন পালপেশনে কি কি দেখি সেটা আগে বলেন। Sir, palpation at first
temperature, tenderness, sir, measurement, sir, then consistency, margin, sir, any, sir, sleeping sign, sir, হুম, and attachment, the underlying structure or overlying skin, হুম, sir, গুড। then, sir, the tender or non, sir, এটা তো বলছি, বলছেন, হ্যাঁ, লিফ নোট, ফিক্সিটি, স্যার, যদি থাকে, ফিক্সিটি দেখবেন, আন্ডারলাইং হ্যাঁ, sir, স্ট্রাকচারের সাথে ফিক্সিটি আছে কিনা, তাই না? কনসিস্টেন্সি দেখবেন। এখন কনসিস্টেন্সি যদি আবার কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে, ওই যে বললাম না, আপনি যে ডাটাগুলি পাবেন ওই ডাটা ইন্টারপ্রিট করে করে আপনি পরবর্তী পদক্ষেপে যাইতে হবে। এই যে কনসিস্টেন্সি যদি সিস্টিক পান তাহলে আপনার ফ্লাকচুয়েশন টেস্ট আসবে, তাই না? আসবে না? yes, sir, কনসিস্টেন্সি যদি স্পঞ্জি পান, মনে হয় এটা যে আপনার এই যে হেমানজিওমা, এরকম ওয়ার্ম লাইক ফিলিং, স্পঞ্জি ফিলিং, তাহলে আপনার কম্প্রেসিবিলিটি আসবে, তাই না? তারপরে আপনার যদি কোনো ন্যাচারাল অরিফিসের মধ্যে এরকম সোয়েলিং থাকে তাইলে আবার কাফ ইম্পালসের ব্যাপার স্যাপার আসবে। বুঝতে পারেন নাই? তাইলে ওই যে বললাম, আমি আগেই বলছিলাম আপনাকে যে আপনি কিছু দেখে দেখে কিছু ডাটা নিবেন, ডাটা নিয়ে ওই ডাটা ইন্টারপ্রিট করে করে আপনাকে আগাইতে হবে, তাই না? তাইলে বলেন, এই যে যে জিনিসগুলি বলছেন ওই জিনিসগুলো আমি আবার আপনাকে ডাটা দিব, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি ডাটা দিব, তারপরে ওখান থেকে আমরা আগাইতে থাকবো, তাই না? তাইলে এখন এই জিনিসটার আমরা কি দেখবো? টেম্পারেচার দেখবো, তাই না? yes, sir, হুম, টেম্পারেচার, এই এই এখানে টেম্পারেচার কেমনে দেখে, কিভাবে দেখে টেম্পারেচার গুলি? এটা সব কিন্তু আপনারা জানেন, আপনারা মনে করেন না যে আপনাদেরকে আমি হিউমিলেট করতেছি যে টেম্পারেচার দেখার কথা বলে। এটা ক্লিনিক্যাল ক্লাস, এখানে দেখানোর আর কোনো উপায় নাই, ঠিক আছে? এইভাবেই বলতে হবে, হ্যাঁ। আর আপনাকে বলতেছি মানে আপনি পারেন না এরকম না, কিন্তু আপনার মাধ্যমে অন্যরাও শিখতেছে, অন্যরাও জানে এটা রিক্যাপিচুলেট করার। টেম্পারেচারটা কেমনে দেখি আমরা? স্যার, at first normal then abnormal, প্রথমে কপালে হাত দিতে হবে, তারপর সোয়েলিং এ, স্যার, তারপর আবার হ্যাঁ, কপালে, স্যার, হ্যাঁ, এরকম করতে পারেন বা সারাউন্ডিং অপোজিট সাইডের সাথেও করতে পারেন, ঠিক আছে? কোনটা দিয়ে দেখবো আমরা? পাম্প দিয়ে দেখবো না ডরসাম অফ দা দিয়ে দেখবো? স্যার, ডরসাল সারফেস, এই যে এগুলো একটু মনে করে দেয়া। তাহলে ডরসাল সার্ভিস দিয়ে আমরা প্রথমে নরমাল জায়গায় দেখবো, তারপরে আমাদের ওভার দা সোয়েলিং দেখবো, তারপরে আবার কোথায় দেখবো? আবার নরমাল জায়গায় দেখবো। এইখানে টেম্পারেচারটা কি হবে আপনার কাছে কি মনে হয়? এখানে টেম্পারেচারটা রেঞ্জ থাকবে, তাই না? টেম্পারেচার রেঞ্জ থাকবে না, কারণ এটার ভাস্কুলারিটি বেশি। এই যে দেখেন এনগোর্সড ভেইন আছে, এখানে ভেনাস প্লেক্সাস আছে, তাই না? এখানে ব্লাড সাপ্লাই অনেক বেশি, এরকম অনেক বেশি ব্লাড সাপ্লাই থাকলে এখানে কি হবে? টেম্পারেচারটা বেড়ে যাবে। তাইলে আপনাকে টেম্পারেচার আমি বললাম যে রেইজড, তারপরে কি করবেন? স্যার, টেন্ডারনেস দেখবো, স্যার, ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে, স্যার, টেন্ডারনেস দেখবেন। এইখানের উপরে এই যে আপনার ইয়ের উপরে চাপ দিয়ে দিয়ে আমরা কি করব? দেখাবো, স্যার, ফেসের দিকে দেখাবো, জি, এই যে এখানের মধ্যে চাপ দিব, তাই না? এই দেখা যায়, হ্যাঁ, yes, এখানে স্যার, চাপ দিব, চাপ দিয়ে দিয়ে আমরা এইসব জায়গায় বিভিন্ন জায়গায় চাপ দিব, চাপ দিয়ে দিয়ে আমরা কি দেখব? ফেশিয়াল এক্সপ্রেশন, স্যার, ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখবো। তাইলে এটা স্লাইটলি টেন্ডার, হ্যাঁ, আপনি দেখলেন যে স্লাইটলি টেন্ডার, তারপরে কি করবেন? স্যার, টেম্পারেচার গেল, টেন্ডারনেস গেল, মেজার করবো, স্যার, মেজার করবেন। আগে অ্যাপ্রক্সিমেটলি বলছিলাম, এখন আমরা একটা মেজারিং টেপ নিয়ে মেজার করব, তাই না? কয়টা ডিরেকশনে করি আমরা? দুইটা ডিরেকশনে করি, ঠিক আছে? এরকম এরকম একটা ডিরেকশনে করলাম, করার পরে আবার এরকম একটা ডিরেকশনে মেজার করলাম, তাই না? মেজারমেন্ট করে দেখলেন এটা 15 সেন্টিমিটার বাই 18 সেন্টিমিটার ইন সাইজ, ঠিক আছে? এরকম মেজার করলাম, আমরা মেজারমেন্ট করলাম, তারপরে কি করবেন? স্যার, মার্জিন দেখবো, স্যার, মার্জিন দেখবো। হ্যাঁ, মার্জিনটা কিভাবে দেখি আমরা? স্যার, স্যার, অ্যাঙ্গল টিপ অফ দা, স্যার, ফিঙ্গার দিয়ে, স্যার, চারপাশে ঘুরে ঘুরে, স্যার, টিপ অফ দ্য ফিঙ্গার দিয়ে আমরা চারপাশে এভাবে
সার্কামফারেন্সিয়ালি দেখবো তার মার্জিনটা দেখা যাচ্ছে যে ওয়েল ডিমার্কেটেড একটা মার্জিন। হ্যাঁ, এরকম ওয়েল ডিমার্কেটেড একটা মার্জিন। ঠিক আছে, মার্জিন ইজ ওয়েল ডিমার্কেটেড। মার্জিন ওয়েল ডিমার্কেটেড না, এই বুঝাই যাচ্ছে মার্জিন, তাই না? স্যার এই ইয়েস স্যার, কিন্তু শার্পলি ডিমার্কেটেড। হ্যাঁ, বলেন। আপার স্যার উপরে একটু স্যার উপরের দিকে এই ছবিটাতে, উপরের ছবিটাতে দেখা যাচ্ছে যে বোঝা যাচ্ছে না, কিন্তু নিচের ছবিটাতে দেখেন বোঝা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা অসুবিধা নাই। আপনার কাছে যদি মনে হয় যে মার্জিন কোন জায়গায় ওয়েল ডিমার্কেটেড না, আপনি বলবেন, এগুলো নিয়ে কোনো ঝামেলা কেউ করবেন না। আপনাকে শুধু দেখবে যে আপনি ডিমার্কেশন এই জিনিসটা জানেন কিনা, কিভাবে করতেছেন। ঠিক আছে, আপনার কাছে যদি মনে হয় যে ওয়েল ডিমার্কেটেড, আপনি বলবেন ওয়েল ডিমার্কেটেড। আপনার কাছে যদি মনে হয় যে ডিফিউজ, নট ওয়েল ডিমার্কেটেড, নট ওয়েল মার্কড, তাইলে আপনি সেটাই বলবেন, কোনো সুবিধা নেই। ঠিক আছে, তাইলে গেল, এটা মার্জিন গেল। তারপরে আমরা কি করব? কনসিস্টেন্সি স্যার। কনসিস্টেন্সি দেখবো। কনসিস্টেন্সি দেওয়ার আগে কি দেখবো? সারফেস দেখবো। কনসিস্টেন্সিটা দেখার আগে আমরা কি দেখবো? সারফেসটা দেখবো। এরকম সারফেসের উপরে আমরা কি করব? হাত বুলাবো। হ্যাঁ, এরকম পাম অফ দ্য হ্যান্ড দিয়ে আমরা সারফেসটাকে হাত বুলাবো। হাত বুলাইলে কি হবে? দেখা যাবে সারফেসটা স্মুথ কিনা। কি রকম হইতে পারে সারফেস? কি রকম হইতে পারে? স্যার স্মুথ হইতে পারে স্যার, ইরেগুলার হইতে পারে। স্মুথ তো আর স্মুথ বুঝতেছেন। হ্যাঁ, স্মুথ থাকবে। হ্যাঁ, আর হইতে পারে ইরেগুলার, মানে উঁচা নিচা, কোন জায়গায় উঁচা, কোন জায়গায় নিচা, কোন জায়গায় নডুলারিটি হইতে পারে। এই যেমন মনে করেন যে আপনার গলার মধ্যে যদি থাইরয়েড এক্সামিনেশন করেন, থাইরয়েড এক্সামিনেশনে কি থাকবে? যদি মাল্টিনোডুলার পোর্টাল হয় তাহলে ওইখানে নডুল পাবেন, তাই না? নডুলারিটি পাইতে পারে। আবার ইরেগুলারিটি মানে নডিউল না, সমান সমান না। নডিউল তো হচ্ছে সমান সমান বিডের মতো থাকবে। এখানের মধ্যে ইরেগুলারিটি, কোনো ঠিক ঠিকানা নাই। কোনো জায়গায় স্পাইকি, কোনো জায়গায় একটু উঁচা, কোনো জায়গায় একটু বালজিং, এরকম ইরেগুলার। আবার হইতে পারে স্মুথ, তাই না? আর হইতে পারে কি, যদি লাইপোমা হয়, লাইপোমার সারফেস কিরকম লোবেটেড থাকে? স্যার, লোব থাকতে পারে। লোব থাকবে। হ্যাঁ, লোবুলেটেড, এরকম লোবুলেটেড হইতে পারে। স্যার তাইলে জি বলেন। স্যার টেন্ডারনেস দেখার সময় আমরা কনসিস্টেন্সি দেখে ফেলতে পারি না। টেন্ডারনেস দেখার সময় কনসিস্টেন্সি দেখে ফেললে আরো ভালো, একসাথে দেখে ফেললে খুব ভালো। এই যে আপনি যখন অ্যাঙ্গুল দিয়ে টেন্ডারনেসটা দেখলেন, তখন হাতটা বুলাই নিলেন, তাও পারেন। আপনি কনসিস্টেন্সি টেন্ডারনেস করেন, সারফেসটা দেখেন, তারপরে মার্জিন দেখেন, বা মার্জিন আগে দেখেন, তারপরে টেন্ডারনেস দেখেন, তারপরে কনসিস্টেন্সি। অসুবিধা নেই, এগুলা দেখলেই হবে। ঠিক আছে, তবে একটা প্রিন্সিপল মেনটেন করতে হবে। প্রিন্সিপলটা কি হচ্ছে? পেশেন্টকে বারবার হার্ট করা যাবে না। ঠিক আছে, পেশেন্টকে ব্যথা দেওয়া যাবে না। এখন কনসিস্টেন্সি দেখতে গিয়ে একবার ব্যথা দিলাম, টেন্ডারনেস দেখতে গিয়ে একবার ব্যথা দিলাম, তাইলে এটা হবে না। ঠিক আছে, আর আমরা কিন্তু কনসিস্টেন্সি নিয়ে আলাপ করতেছি না, আমরা আলাপ করতেছি কি নিয়ে? আমরা আলাপ করতেছি সারফেস নিয়ে, তাই না? সারফেসটা লোবুলেটেড হইতে পারে, সারফেস ইরেগুলার হইতে পারে, সারফেস নডুলার হইতে পারে, সারফেস স্মুথ হইতে পারে, তাই না? এই সারফেসটা কি হবে? এই সারফেসটা স্যার ইরেগুলার। স্যার। ইরেগুলার, হ্যাঁ, ওই যে নিচে দেখেন কিছু স্পাইকের মতো, কোন কোন জায়গায় একটু উঁচা, কোন জায়গায় একটু নিচা, এরকম মনে হয়। তাইলে সারফেস ইজ ইরেগুলার, তাই না? আর টেন্ডারনেস আমরা বলছি স্লাইটলি টেন্ডার। ঠিক আছে, মার্জিন বলছি, যদি বলেন এরকম যে ওয়েল ডিমার্কেটেড বললেও বলতে পারেন। আবার যদি বলেন যে ওয়েল ডিমার্কেটেড এক্সেপ্ট ইন দা আপার সাইডে ওয়েল ডিমার্কেটেড মনে হচ্ছে না, কিন্তু নিচের ছবিতে মনে হচ্ছে। এটা যদি এক্সেপ্ট যদি বলতে চান বলতে পারেন যে এই অমুক জায়গায় মার্জিনটা আমার কাছে ডিমার্কেটেড মনে হচ্ছে না, এইভাবেও ডিসক্রাইব করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। তারপরে আসবে কনসিস্টেন্সিটা ওই যে আপনি সারফেস দেখার সময়, টেন্ডারনেস দেখা, এগুলো তো আসলে এই যে আমরা পার্ট করে বলতেছি, কিন্তু সিকোয়েন্সিয়ালি করতে গেলে দেখা যাবে যে এগুলা ইট টেকস অনলি ফিউ সেকেন্ডস, তাই না? আপনি করে যাচ্ছেন, করে যেতে যেতে এটা আমরা এক্সপ্লানেশন বলতেছি বা আপনাদের কাছ থেকে ডাটা নিচ্ছি, এই কারণে সময় লাগতেছে, তাই না? তাহলে কনসিস্টেন্সি কি হবে এটার?
এই যে hard, sir. সারফেস দেখার সময়, টেন্ডারনেস দেখার সময় আমরা কনসিস্টেন্সি দেখে ফেলতে পারবো, তাই না? কনসিস্টেন্সিটা কি কি রকম হইতে পারে? সফট হইতে পারে, সিস্টিক হইতে পারে, তাই না? হার্ড হইতে পারে, স্টোনি হার্ড হইতে পারে, তাই না? সফট কি রকম কনসিস্টেন্সি? সফট কখন বলবেন? স্যার এয়ার লেভেলের সাথে যদি এরকম স্যার হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে সফট। আর ফার্ম কি? ফার্ম হলো নোজ স্যার। ফার্ম হইলো নোজ, হ্যাঁ। তারপরে টিপ অফ দ্য নোজ। আর হার্ড কি? ফোরহেড স্যার। ফোরহেড, হ্যাঁ। তাইলে এরকম ভাবে আমরা জেনে নিলাম যে এটার কনসিস্টেন্সি কি। তারপরে আমরা কি করব? স্যার ফিক্সিডিটি দেখবো স্যার। ফিক্সিডিটি কয়টা জিনিস দেখি আমরা এখানের মধ্যে। আরেকটা জিনিস বলে যে এখন যদি এখানে কোনো সিস্টিক সোয়েলিং পান তাইলে আবার আপনাকে কি দেখতে হবে? ওই যে বললাম আপনি যে ডাটা পাবেন ওই ডাটা অনুযায়ী কাজ করতে হবে। এখন যদি এখানে সিস্টিক পাইছেন বা সফট সিস্টিক পাইছেন, যেমন মনে করেন লাইপোমা, এটা আমার বিনাইন এখানে পড়ানোর কথা না, এটা বেলিগনেন্ট ইয়ার, বা আমি বলতেছি আর কি। যদি এরকম বড় একটা লাইপোমা থাকে তাহলে দেখবেন যে অনেক সময় আপনার কি হবে, আসবে সিস্টিক একটা ইয়ে আসতে পারে, ফলস সিস্টিক একটা ইয়ে দিতে পারে, আপনাকে ইমপ্রেশন দিবে। তাইলে আবার ফ্লাকচুয়েশন করতে হবে। সিস্টিক যদি হয় কোনো ইয়ে তাহলে ফ্লাকচুয়েশন করতে হবে, ঠিক আছে? সফট হইলে করার দরকার নাই, ফার্ম হইলে তো করার দরকার নাই, হার্ড হইলে করার দরকার নাই। এটা কি হবে? এটা ফার্ম হবে। এটা মনে করেন এটার কনসিস্টেন্সি ইজ ফার্ম। তারপরে আমরা চলে যাব পেশেন্টের ফিক্সিটি দেখতে। ফিক্সিটি আবার দুই রকম, একটা হলো উপরের স্কিনের ফিক্সিটি দেখতে হবে, আর একটা হলো আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সিটি দেখতে হবে, তাই না? স্কিনের সাথে কিভাবে দেখি আমরা? স্কিন ফিক্স কিনা কিভাবে দেখি? মিস্টার সিয়াম, স্যার স্ক্রিনের উপর স্যার স্যার দুই আঙ্গুল দিয়ে স্যার ইয়ে করব স্যার, পিঞ্চ একটু করব, তোলা পিঞ্চ করবো। করব, হ্যাঁ, পিঞ্চ করে করে দেখবো, হ্যাঁ। দুই একটা জায়গায় আমরা পিঞ্চ করে স্কিনটা উঠানোর চেষ্টা করব, তাই না? সোয়েলিং থেকে স্কিনটা উঠানোর চেষ্টা করব, তাইলে আমরা বুঝতে পারবো যে কি স্কিনটা ফ্রি কিনা, যে স্কিন এখানে ফ্রি আছে, ঠিক আছে? তারপরে আমরা দেখবো ফিক্সিটি। ফিক্সিটি দেখার সময় এরকম একটা বড় সোয়েলিং এর ফিক্সিটি দেখার সময় আমরা আবার সাবধানে দেখতে হবে, ঠিক আছে? এরকম একটা বড় সোয়েলিং এর ফিক্সিটি দেখার সময় সাবধানে দেখতে হবে। এরকম আবার এরকম ভিগোরাসলি নাড়াচাড়া করলে আবার এটা ফাইটা যেতে পারে, ঠিক আছে? এটা অনেক ভাস্কুলার, দেখতেছেন না? ব্লাড ভেসেল আছে, তাহলে সাবধানে করতে হবে। পেশেন্ট যদি ব্যথা পায়, ব্যথা আগে যদি টেন্ডারনেস বেশি দেখেন আপনি, তাহলে আবার ফিক্সিটি দেখতে খুব সাবধানে দেখতে হবে, পেশেন্ট হার্ট যেন না হয়, ঠিক আছে? তাইলে আমরা ফিক্সিটিটা দেখি কিভাবে? একটা হলো মাসেল রিল্যাক্স অবস্থায় দেখি, কি দুইটা ডিরেকশনে দেখি, মুভ করে করে দুইটা ডিরেকশনে মুভ করে করে দেখি, মুভ করে করে দেখি পেশেন্টকে। এরকম একটা ডিরেকশনে দেখলাম, মুভ করাইয়া দেখলাম, আর এরকম একটা ডিরেকশনে মুভ করাইয়া দেখলাম, ঠিক আছে? দেখলাম। তারপরে আবার কি করব? মাসেলটাকে টট করাবো। এখানে কি মাসেল আছে? এটা মেইনলি আসলে দেখেন এটা চেস্ট ওয়ালের উপরে, তাই না? চেস্ট ওয়ালের উপরে এখানে কি মাসেল আছে? পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মেজর সেরাটি মাসেল। মাসল স্যার। পেক্টোরালিস মাসেলের কাজ কি? স্যার স্ট্রেন স্যার। কি কাজ? আর্মে কি করে? এডাকশন করে না, ইন্টারনাল রোটেশন করে না? শোল্ডারে করে না? ইয়েস স্যার। তাইলে আমরা এখানে কি করব? পেশেন্টকে বলবো, ব্রেস্টের এক্সামিনেশন করছেন না? ব্রেস্টের এক্সামিনেশনে আমরা কি করি? পেক্টোরালিস মাসেলের ফিক্সিটি দেখি না? ওইখানে কি করি আমরা? ব্রেস্টের ক্ষেত্রে কি করি? পেশেন্টকে হাতরে কোথায় রাখতে বলি? পেশেন্টের ওয়েস্টের মধ্যে, কোমরের মধ্যে রাখতে বলি, তাই না? রেখে চাপ দিতে বলি। আপনারা নিজেরা চেষ্টা করেন আপনাদের হাতটাকে
আপনি ইয়ের উপরে রাখেন, কোমরের উপরে রাখেন, রেখে চাপ দেন, চাপ দিলে দেখবেন পেক্টোরালিস মাসেল কি হচ্ছে, টট হচ্ছে, তাই না? এরকম ভাবে পেক্টোরালিস মাসল টট করে, যে কোনো মাসেল যে জায়গায় আছে ওই মাসেলটাকে অ্যাকশন করাবে। ওই মাসেলটাকে অ্যাকশন করাইলে কি হবে, ওই মাসেলটা টট হবে, ওই মাসেলটা টট হইলে তার ফিক্সিটি দেখতে পারবে, তাই না? তখন আবার দেখবেন যে এরকম দুইটা ডিরেকশনে আপনি ফিক্সিটিটা দেখে ফেলবেন, ঠিক আছে? এখানে মাসেলের সাথে ফিক্স আছে, এখানে এখানে মাসেলের সাথে ফিক্স আছে। আমি তো আপনাকে ডাটা দিলাম যে মাসেল ফিক্সিটি ইজ প্রেজেন্ট। তারপরে কি করবেন? স্যার পালপেশনে তো আপাতত এগুলো নেই স্যার। পালপেশনে মোটামুটি এই যে ডাটাগুলি পাইছি আমরা, এই স্যার জিনিসগুলি, তাই না? তারপর এই স্যার জিনিস, লিম্ফ নোড স্যার। হ্যাঁ। এরপরে আমরা আসবো এরকম একটা সুয়েলিং দেখার পরে আমরা কি করব, সাধারণত ড্রেনিং Lymph node। লিম্ফ নোড, ড্রেনিং লিম্ফ নোড, ড্রেনিং লিম্ফ নোড, হ্যাঁ, ড্রেনিং লিম্ফ নোড। এখানে ড্রেনিং লিম্ফ নোড হচ্ছে কোনগুলি, এক্সিলারি, স্যার তাই না? এক্সিলারি স্যার। এক্সিলারি লিম্ফ নোডটা এক্সামিনেশন করবো। আমি আশা করি আপনারা এক্সিলারি লিম্ফ নোড এক্সামিনেশন পারেন। এখানে যে গ্রুপগুলি আছে, এন্টেরিয়র এক্সিলারি ফোল্ডার এর সাথে, তারপরে সেন্ট্রাল গ্রুপ, এন্টেরিয়র গ্রুপ, এপিক্যাল গ্রুপ, হ্যাঁ, এগুলি ল্যাটারাল গ্রুপ, মিডিয়াল গ্রুপ, এগুলা সিকোয়েন্সিয়ালি, এন্টেরিয়র গ্রুপ, পোস্টেরিয়র গ্রুপ, এগুলো সিকোয়েন্সিয়ালি আপনারা করবেন, ঠিক আছে? করে দেখবেন, ঠিক আছে? তাইলে এই ডাটাগুলি থেকে যদি আমরা ইন্টারপ্রিট করি যে এরকম একটা সুয়েলিং, দেয়ার ইজ এ ফেয়ারলি লার্জ সুয়েলিং ওভার দ্য রাইট axilla extending from the anterior axillary fold to the posterior axillary fold, from the nipple line to the top of the axilla, ঠিক আছে? The swelling is single in number, the overlying skin is covered by, or there is engorged vein seen in overlying the swelling. There is no ulceration or any abnormal pigmentation. The hair distribution of the surrounding area looks normal, ঠিক আছে? On palpation, the swelling measures about 15 centimeter by 17 centimeter in size. The swelling is well demarcated, the margin is well demarcated, the overlying temperature is slightly raised or raised, the swelling is slightly tender, consistency is firm, the surface is irregular, the overlying skin of the swelling is free from the underlying swelling, and the swelling is fixed with the pectoralis muscle. The surrounding draining lymph node is not palpable. From this data আমি কি বলতে পারি যে the case is, এটা লাইপোমা না? কেন লাইপোমা না? লাইপোমানের হ্যাঁ বলেন। এখান থেকে ডাটা থেকে আমরা বলতে পারবো যে দিস ইজ এ মেলিগন্যান্ট সফট টিস্যু টিউমার। কেন মেলিগন্যান্ট সফট টিস্যু টিউমার বললাম? আমার ইয়ের পক্ষে ডাটা কি, আমার কথার পক্ষে, আমার ডায়াগনোসিসের পক্ষে আমি যদি যুক্তি দেই তাহলে আমি বলবো যে এটা স্যার শর্ট ডিউরেশন, র্যাপিডলি গ্রোয়িং। একটা 17 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটারের একটা সুইলিং গত 4-5 মাস থেকে বড় হয়ে গেছে, ঠিক আছে? এখানে স্লাইটলি টেন্ডার, বাট পেশেন্ট কোনো পেইন ফিল করে না, এটা র্যাপিডলি গ্রোয়িং। এখানে একটা ভিগরাস আপনার ভেরি আছে, এনগোর্জড ভেনাস প্লেক্সাস আছে, টেম্পারেচার রেইজড আছে, পেশেন্টের মাসেল ফিক্সিটি আছে, ঠিক আছে? এটার সারফেসটা ফার্ম এন্ড বা হার্ড, ফার্ম বা হার্ড। এইটা যদি আপনার বিনাইন হইতো তাহলে কি হইতো, বিনাইন এরকম একটা সুয়েলিং যদি হইতো তাহলে লাইপোমা হইতো বা ফাইব্রোমা হইতো, তাহলে ওইটা থাকতো একটা লং ডিউরেশনের থাকতো, এখানে কোনো পেইন থাকতো না, এটার কোনো ফিক্সিটি থাকতো না, এখানে ওভারলাইং এরকম ভেনাস এঙ্গোরসিটি থাকতো না, ঠিক আছে? কনসিস্টেন্সিটা থাকতো আপনার ইয়া, এই যে সফট, আপনার সারফেসটা থাকতো লোবুলেটেড, স্লিপিং সাইনটা পজিটিভ থাকতো। তো এইগুলো কোনো কিছু নাই, আমার তো সবকিছু শর্ট ডিউরেশন, পেইন আছে, পেশেন্টের ফিক্স ইয়ার সাথে এনগোর্জড ভেইন আছে, ফিক্স আছে, সারাউন্ডিং লিম্ফ নোডস নাই পেশেন্টের। এই যখনই আপনি এইসব মেলিগন্যান্ট ডাটাগুলি আপনি পাইতে শুরু করবেন তখন পেশেন্টকে আবার
কিছু জিনিস জিজ্ঞেস করতে থাকবেন, আপনি এক্সামিনেশন করতে থাকবেন আর কিছু জিনিস জিজ্ঞেস করতে থাকবেন। কি জিজ্ঞেস করবেন? যখনই আপনার মনের মধ্যে আসবে যে এটা একটা মেলিগন্যান্ট টিউমার হইতে পারে, তখন কি জিজ্ঞেস করবেন? স্টুডেন্ট? Sir, weight loss. ভেরি গুড। এই যে আমার মনের মধ্যে যখন মেলিগনেন্সি চিন্তা আসবে, তখন আমি জিজ্ঞেস করবো যে তার ওয়েট লস হচ্ছে কিনা, পেশেন্টকে জিজ্ঞেস করবো যে আপনার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে কিনা। আর কি জিজ্ঞেস করবো? Anorexia, sir. অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দা আছে কিনা, খাওয়ার রুচি কিরকম। তাইলে এই ডাটাগুলি নিব। তাইলে এই ডাটাগুলি নেওয়ার পরে আমি মোটামুটি বলতে পারবো যে এটা একটা মেলিগনেন্ট টিউমার। আর যেহেতু এটা স্কেলেটাল মাসল থেকে না, হার্ড না, এরকম মাসেলের সাথে ইয়ের সাথে বোন থেকে উঠছে বলে মনে হয় না, তাইলে এটা আমি বলবো মেলিগনেন্ট সফট টিস্যু টিউমার। দিস ইজ এ কেস অফ মেলিগনেন্ট সফট টিস্যু টিউমার। এখন যদি স্যার জিজ্ঞেস করে এটা যে একটা মেলিগনেন্ট সফট টিস্যু টিউমার বললেন, আপনার কাছে কি মনে হয়, কি টিউমার মনে হয়, তখন আপনি বলতে পারেন যে এটা স্যার আমার কাছে একটা লাইপোসার্কোমা মনে হয়, বা আমার কাছে একটা ফাইব্রোসার্কোমা মনে হয়। ঠিক আছে, এটা আপনি বারে ডোমাইন সার্কোমা মনে হয়, এটা আপনি আপনার যুক্তির পক্ষে দিবেন। কথা বুঝতে পারছেন? আপনি যে ডাটা পাবেন ওই ডাটা অনুযায়ী আপনি বলবেন লাইপোসার্কোমা বলেন না ইয়ে বলেন। আচ্ছা, এই যে টিউমার গুলি, এই যে আপনার ইয়ের টিউমার গুলি, এগুলা আপনার কি হয়? এই যে টিউমার গুলি আমরা বলছি যে রিকারেন্স ইজ ভেরি হাই, তাহলে এখানে যদি স্কার মার্ক থাকতো তাহলে বলতেন যে রিকারেন্ট সফট টিস্যু, মেলিগনেন্ট সফট টিস্যু টিউমার, তাই না? এখানে যদি একটা স্কার মার্ক থাকতো, তাহলে স্কার যদি থাকতো তাহলে আপনি বলতে পারতেন যে এটা মেলিগনেন্ট সফট টিস্যু টিউমার। তারপরে আসবে এটার ইয়ে কি, এটার ম্যানেজমেন্ট কি, এখন কি করবেন? হাউ উইল ইউ কনফার্ম ইওর Sir, ডায়াগনোসিস? investigation, sir. Investigation. কি Sir, ইনভেস্টিগেশন করবেন? FNSC, sir. এফএনএসি করবেন। গুড। এফএনএসি করলে আমরা পাবো যে এটা মেলিগনেন্ট সেল পাইলাম কিনা জানতে পারবো, তাই না? এফএনএসি আপনাকে বলতে পারবে যে এটা, বলবে যে এটা মেলিগনেন্ট সফট টিস্যু টিউমার, প্রবাবলি লাইপোমেটাস অরিজিন বা প্রবাবলি ফাইব্রাস অরিজিন, এরকম আপনাকে বলে দিবে। তারপরে কি করবেন? মেলিগনেন্সি পাইলেন, এখন কি করবেন? Sir, extent দেখবো, স্যার। Malignancy, স্যার, আর কোথাও কোথাও সরে গেছে নাকি, স্যার? হ্যাঁ, তাহলে স্টেজিং করবো, তাই না? সোজা কথায় স্টেজিং করবো। স্টেজিং করতে গেলে কি করতে হবে? স্যার, স্টেজিং গেলে স্যার চেস্ট এক্স-রে করতে হবে, স্যার। দেন চিপের মধ্যে একটা চেস্ট এক্সরে করবো, তাই না? চিপের মধ্যে আমরা একটা চেস্ট এক্সরে করবো। চেস্ট এক্সরে করলে দেখতে পারবো। আচ্ছা, এই যে সারকোমাগুলি সাধারণত আমরা জানি যে কিভাবে মেটাস্টেসিস হয়। মেটাস্টেসিস হয় লিমফেটিক্স রুটে, মেটাস্টেসিস হয় হেমাটোজেনাস রুটে, মেটাস্টেসিস হয় ট্রান্সপেরিটোনিয়াল রুটে, মেটাস্টেসিস হয় লোকালি, মেটাস্টেসিস হয় সিডলিং হয়, তাই না? এই যে রুটস অফ মেটাস্টেসিস, এই রুটস অফ মেটাস্টেসিস এর মধ্যে সারকোমাগুলি মেটাস্টেসিস হয় সাধারণত কিভাবে? হেমাটোজেনাস রুটে। সারকোমা পড়বেন আজকে, মেলিগনেন্ট সফট টিস্যু টিউমার বা সারকোমা, এই চ্যাপ্টারটা পড়বেন। এই চ্যাপ্টারটা পড়লে দেখবেন এখানে হেমাটোজেনাস রুটে বেশি মেটাস্টেসিস হয়। এখন হেমাটোজেনাস রুটে বেশি মেটাস্টেসিস হইলে প্রথমে কোথায় যায়? লাংসে, স্যার। হ্যাঁ, তাহলে লাংসে যায় প্রথমে, লাংসে যাবে। তাহলে এখানে একটা এক্সরে করলে আমরা কি দেখতে পারবো? অনেক জিনিস দেখতে পারবো। একটা হলো লাংস এর মধ্যে মেটাস্টেসিস আছে কিনা, এরকম ক্যানন বল শ্যাডো বা এরকম অপাসিটিস আছে কিনা, পেচি অপাসিটিস আছে, অপাসিটিস আছে কিনা, পেইন্ট অপাসিটিস আছে কিনা। তারপরে আমরা দেখতে পারবো এখানে লোকালি যদি আপনার বোনের মধ্যে ইনভলভ হয়ে যায়, তাহলে বোনি ডিস্ট্রাকশন আছে কিনা, এই জিনিসগুলো দেখতে পারবো, তাই না? তাইলে একটা গেল চেস্ট এক্সরে। আর কি করতে পারি আমরা? হেমাটোজেনাস রুটে আর কোথায় যায়? স্যার, লিভারে লিভার যেতে পারে, ফাংশন। লিভারে যাইতে পারে। লিভারে গেলে আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে পারি। একটা আল্ট্রাসাউন্ড করলে লিভারের মধ্যে এসওএল আছে কিনা সেটা দেখতে পারবো, তাই না? তা দেখতে পারবো। তারপরে আর কি আর কি আর আর- আর কি দেখা যায়?
স্যার হোল অ্যাবডোমেন স্যার আলট্রাসোনোগ্রাম করব। ওই যে এটা আল্ট্রাসোনোগ্রাম করলাম হোল অ্যাবডোমেন, সেটাই তো করলাম, চেস্ট এক্সরে করলাম, আল্ট্রাসোনোগ্রাম হোল অ্যাবডোমেন করলাম। স্যার বোন স্ক্যান করবে স্যার। বোন স্ক্যান, বোনে যেতে পারে, হ্যাঁ বোন স্ক্যান করতে পারি, বোন স্ক্যান করতে পারি। হ্যাঁ, বোন স্ক্যান করার আগে আমরা কি করতে পারি, অ্যালকালাইন ফসফেটাইজ ইনডাইরেক্টলি দেখতে পারি। অ্যালকালাইন ফসফেটাইজ যদি রেজ থাকে তাহলে খুব একটা বেশি এটা সেনসিটিভ না, তারপরে আমরা দেখতে পারি, দেখলে বুঝতে পারবো যে এটা বনি মেটাস্টেসিস হয়েছে কিনা। আচ্ছা, তাহলে এইগুলো ডিস্টেন্ট মেটাস্টেসিস। আর লোকালি মেটাস্টেসিস কোথায় হইতে পারে? এখানে মেটাস্টেসিস বলতে লোকাল ইনভলভমেন্ট lymph node। মাসেলে হইতে পারে। লিম্ফ নোড তো একটা আছে, আপনি পালপেশন করেন। লোকাল এই যে এটা যে ফিক্স হইলো, এটা ফিক্স হইলে কোথায়? মাসেলের সাথে ফিক্স হইতে পারে। তারপরে এখানে আরো নিউরোভাস্কুলার বান্ডেল আছে, এক্সিলার মধ্যে কি আছে? নিউরোভাস্কুলার বান্ডেল আছে না? তাহলে নিউরোভাস্কুলার বান্ডেলটা ইনভলভ হইতে পারে। এগুলা দেখতে গেলে আমরা কি করতে হবে? এখানে দামি ইনভেস্টিগেশন করতে হবে। কি ইনভেস্টিগেশন করতে হবে? এখানে এমআরআই করতে হবে, তাই না? এমআরআই করলে এমআরআই অফ দা রাইট শোল্ডার এরিয়া বা রাইট চেস্ট এন্ড আপার আর্ম যদি করি আমরা, তাহলে বলতে পারবো যে এখানে নিউরোভাস্কুলার বান্ডেলের মধ্যে কি ইফেক্ট হয়েছে, তার ইনভলভমেন্ট আছে কিনা। তাহলে এই জিনিসগুলি দেখবো, এই জিনিসগুলো দেখে আমরা কি করব? এটা ট্রিটমেন্ট কি? ওয়াইড লোকাল এক্সিশন, ওই যে এটা দেখেন, এই আরেকটা ছবি দেখতেছেন না, এই যে রিকারেন্ট এসটিসি, রিকারেন্ট সফট টিস্যু সার্কোমা, ঠিক আছে? এই যে দেখেন উপরে একটা ইয়ে আছে, যে মার্ক দিয়ে রাখছে, দেখা যাচ্ছে উপরে মার্কটা? এই যে দেখেন এখানের মধ্যে এই যে দেখেন এখানের মধ্যে একটা লাইন আছে, এই লাইনে এটা কিসের? এটা হচ্ছে ওই যে আগে অপারেশন হয়েছিল, হ্যাঁ? এই যে এখানের মধ্যে দেখেন একটা দাগ আছে, এটা আগে, এই জন্য রিকারেন্ট বলছে। যদি থাকে তাহলে রিকারেন্ট বলতে হবে, ঠিক আছে? আগে অপারেশন হয়েছিল। তাহলে ওয়াইড লোকাল এক্সিশন মানে নরমাল টিস্যু সহ আমরা এটাকে এক্সারসাইজ করতে হবে। তাহলে এটাই হলো চিকিৎসা। এটা অন্য জিনিস। আচ্ছা, এটা স্টেজিং আপনারা বইতে পাবেন, যে কোনো বই থেকে পড়ে নিন। মোটামুটি আমাদের সময় কাছে গেছে। যে ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, আনডিফারেন্সিয়েটেড, এটা বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই সফট টিস্যু টিউমার সম্পর্কে আমি আগেও বলছি, ইজ এন এগ্রেসিভ টিউমার। এটা ইনভেসিভ, ডিস্ট্রাকটিভ গ্রোথ উইথ হাই রিকারেন্স এন্ড ডিস্টেন্ট মেটাস্টেসিস রেট, ঠিক আছে? এটা তাহলে কি? এটা এগ্রেসিভ টাইপের টিউমার, ইনভেশন হয়, ডিস্ট্রাকশন হয়, হ্যাঁ, লোকালি ইনভেট করে। এই সার্জারির মধ্যে আমরা বলে দিছি আপনাকে ওয়াইড লোকাল এক্সিশন, হ্যাঁ। তাহলে সার্জারিটাই হচ্ছে মেইন স্ট্রিম অফ ট্রিটমেন্ট, হ্যাঁ, সার্জারিটাই হচ্ছে মেইন স্ট্রিম অফ ট্রিটমেন্ট। এটা যে জায়গায় হবে ওই জায়গার ওয়াইড লোকাল এক্সিশন করবো, তাই তো হলে ওয়াইড লোকাল। এখন লিম্বের মধ্যে যদি আসে আর আপনার বোনের মধ্যে ইনভলভ হয়ে যায়, নিউরোভাস্কুলার বান্ডেল ইনভলভ হয়ে যায়, তাইলে কি করতে হবে? লিম্বের মধ্যে হইলে অ্যাম্পুটেশন করতে হবে। আমাকে কি ফলো করতেছেন? আমি একটু স্পিডে বলতেছি, এখনো সময় কাছে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু রেসপন্স করবেন, না হলে তো আমি মনে করি যে আপনারা মনে হয় আমাকে রেখে চলে গেছেন, ঠিক আছে? তাইলে এই যে আপনার পায়ের মধ্যে, এক্সট্রিমিটির মধ্যে যদি হয়, তাহলে কি করব আমরা? অ্যাম্পুটেশন স্যার। অ্যাম্পুটেশন করব। কখন অ্যাম্পুটেশন করব? যখন দেখবো যে বোন ইনভলভমেন্ট হয়েছে, নিউরোভাস্কুলার বান্ডেল ইনভলভমেন্ট হয়েছে, বা যে জিনিসটাকে ফেলে দেওয়া যাচ্ছে না অ্যাম্পুটেশন ছাড়া, ওই রকম অবস্থায় আমরা কি করব? অ্যাম্পুটেশন করব, ঠিক আছে? তারপরে এইরকম ট্রিটমেন্ট করার পরে আমরা কি করব? পেশেন্টকে কেমো রেডিয়েশন দিব। ইয়েস, এটা হইলো ইন এ নাটশেল হইলো আপনাদের মেলিগন্যান্ট সফট টিস্যু টিউমার। এখন এটা আপনারা যে কোনো, এইটা যাই হোক, লাইপোসার্কোমা হোক, ফাইব্রোসার্কোমা হোক, আপনার নিউরোফাইব্রোসার্কোমা হোক, হেমানজিওসার্কোমা হোক, আপনারা ডায়াগনোসিস কি বলবেন? কি বলছি আমি? ম্যালিগন্যান্ট সফট টিস্যু টিউমার স্যার। মেলিগন্যান্ট হইলে মেলিগন্যান্ট বলবেন, আর যদি বিনাইন লাগে তো বিনাইন বলবেন। মেলিগন্যান্ট সফট টিস্যু টিউমার, ঠিক আছে? আপনারা লাইপোসার্কোমা, রেবডোমাসার্কোমা এগুলা বলবেন না। কথা বুঝা গেছে?
আর যদি আগে যদি স্কার মার্ক থাকে, রোগী যদি বলে আগে অপারেশন হয়েছে এখন আবার হয়েছে, তাহলে কি বলতে হবে? সামনে একটা অ্যাডজেক্টিভ লাগাইতে হবে। কি লাগাইতে হবে? রিকারেন্ট ম্যালিগন্যান্ট সফট টিস্যু টিউমার। কথা বুঝতে পারছেন? এখন স্যার যদি বলে এটা লাইপোসার্কোমা নাকি, আমি বললাম হইতে পারে স্যার। এটা কিভাবে কনফার্ম করবেন? যে আমি যদি এটা অপারেশন করে যখন এক্সারসাইজ করব, ওয়াইড লোকাল এক্সিশন করব, আমি বায়োপসিতে পাঠাবো, তখন হিস্টোপ্যাথোলজিস্ট আমাকে বলে দিবে যে এটা কোথা থেকে আসছে। ঠিক আছে? এরকম ওয়াইড লোকাল এক্সিশন হচ্ছে ট্রিটমেন্ট এক্সট্রিমিটিতে থাকলে অনেক সময় আমরা কি করি? এম্পুটেশন করি। হ্যাঁ, মিড টার্সাল এম্পুটেশন, সিমস এম্পুটেশন, আপনার বিলোনি এম্পুটেশন, অ্যাবভ থাই, মিড থাই এম্পুটেশন, আপনার হাইন্ড কোয়ার্টার এম্পুটেশন। ঠিক আছে? এরকম ইয়েও আছে, বিলো এলবো, থ্রো রিস্ট, শোল্ডার ডিসআর্টিকুলেশন, হিপ ডিসআর্টিকুলেশন, এরকম ভাবে অনেক টাইপের ইয়ে আছে। এগুলো আপনারা অর্থোপেডিক্স এর সাথে পড়বেন। ঠিক আছে? তাহলে এরকম আমরা এম্পুটেশন করতে পারি। আর করার পরে আমরা যদি দেখি ডিস্টেন্ট মেটাস্টেসিস আছে, পেশেন্টকে এটা এগ্রেসিভ টিউমার, তাহলে কি দেবো? কেমো রেডিয়েশন দিতে পারে। ঠিক আছে? আর যদি দেখি আগেই মেটাস্টেসিস হয়ে গেছে, তাইলে আর কি করব? তাইলে আর মডালিটিস অফ ট্রিটমেন্ট হবে কি? কেমো রেডিয়েশন দিয়ে ডিস্টেন্ট মেটাস্টেসিস কে মারবো, আর লোকালি যদি রেডিওথেরাপি দিব। আর যদি লোকাল যদি টিউমার খুব বেশি বড় হয়ে যায়, তাহলে কিউরেটিভ সার্জারি না করে ডিবাল্কিং করে দিব। পেশেন্টের একটু নুইসেন্সটাকে, পেশেন্টের কষ্টটাকে একটু কমায় দিব। কথা বুঝতে পারছেন? এই হলো মোটামুটি আপনাদের ইন এ নাটশেল। এখন বলেন আপনাদের আগামী 2 মিনিট পরে আপনাদের ছেড়ে দেব। এখন আপনারা বলেন যে 5 মিনিট আগেই ছেড়ে দেব আমি। না আমাদের ইয়ে হয়ে যাবে, আজান হয়ে যাবে, এখানে কথা শোনা যাবে না। আমার পাশেই মসজিদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। উইদিন 2 মিনিটস I will স্যার, try to answer. হ্যাঁ, স্যার বলেন। অ্যাবডোমিনাল ওয়ালে একটা সোয়েট থাকলে স্যার এটা এক্সট্রা পেরিটোনিয়াল অর ইন্ট্রাপেরিটোনিয়াল ডিফারেন্সিয়েট করব কিভাবে স্যার? আচ্ছা, এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে এটা যদি হয়, আর যদি আপনি এক্সট্রা পেরিটোনিয়াল না ইন্ট্রাপেরিটোনিয়াল বলতে পারেন, তাহলে কি করবেন? এটা করবেন হেড রেইজিং টেস্ট। পেশেন্টকে সুপাইন পজিশনে রাইখা আপনি বলবেন যে পেশেন্টের মাথা তুলতে, বা বলবেন যে পায়ের হাঁটু না ভেঙে পাটা তুলতে। তাহলে কি হবে? এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলটা টট হবে। ঠিক আছে? এখন এটা যদি অ্যাবডোমিনাল ওয়াল থেকে হয়, তাহলে কি হবে? মাসেল টট হওয়ার কারণে এটা মোর প্রমিনেন্ট হবে। বুঝতে পারছেন? আর যদি আপনার ইন্টারপেরিটোনিয়াল হয়, ওয়ালের মধ্যে না হয়, তাহলে কি হবে? এটা লেস প্রমিনেন্ট হয়ে যাবে। মাসেল কন্ট্রাকশনের কারণে পেটের ভিতরে চলে যাবে। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে। আর নেক্সট কোনো কোশ্চেন? এনিওয়ান এলস আছেন আমাদের সাথে, নাকি মোবাইল রেখে চলে গেছেন? আপনাদের এই ব্যাচ শেষে কি শেষ নাকি ব্লক পোস্টিং? হ্যাঁ, জি স্যার, এটাই লাস্ট ব্যাচ। এটাই লাস্ট ব্যাচ না? আচ্ছা, তাহলে প্রশ্ন যদি না থাকে তাহলে কি শেষ করব? জি স্যার, কারো প্রশ্ন নাই মনে হচ্ছে। আচ্ছা, ওকে। আমি যেটা বললাম ওটা করবেন। হ্যাঁ, এরকম গ্রুপ, ছোট ছোট গ্রুপ করে করে আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ করেন, বা যেটাতে কনভেনিয়েন্ট একটাতে গ্রুপ করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন। ঠিক আছে? তাইলে দেখবেন এই যে এই জিনিসগুলা রিক্যাপিচুলেট হবে, জানেন সবকিছুই, আপনারা প্র্যাকটিসের মধ্যে থাকবেন। আর না হয়তো প্র্যাকটিসের মধ্যে থাকবেন না। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।